দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের ল্যান্ডফর্মস অফ দ্য ওয়ার্ল্ড এটা নিয়ে আলোচনা করছি। অর্থাৎ এই পৃথিবীতে বিভিন্ন রকমের ভূমিরূপ আছে, যেমন পর্বত, মালভূমি এবং সমভূমি, পাহাড় অঞ্চল। তো এইগুলো নিয়ে আলোচনা করব এবং তাদের সংজ্ঞাগুলো আলোচনা করব, তার সাথে সাথে উদাহরণগুলো আলোচনা করব। আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এই ভিডিওটা তোমাদের কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখো এখানে কি বলছে যে উচ্চতা, গঠন আর বৈশিষ্ট্যের তারতম্যের ভিত্তিতে পৃথিবীতে মোট 3 ধরনের ভূমিরূপ বা ল্যান্ডফর্ম আছে। তাহলে এই টোটাল পৃথিবীতে মোট ভূমিরূপকে যদি আমি ভাগ করি, প্রধান কয় ভাগে ভাগ করা যাবে না 3 ভাগে ভাগ করা যাবে। হয় পর্বত হবে, নয়তো মালভূমি হবে, আর নয়তো সমভূমি হবে। ঠিক আছে, যেমন আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি মালদা ডিস্ট্রিক্টের, এটা কিন্তু একটা সমভূমি এরিয়া। ঠিক আছে, তার মানে প্লেন এরিয়া। তো এইভাবে গোটা পৃথিবীর ল্যান্ডফর্মকে প্রধানত বড় বড় হিসাবে 3টা ভাগে ভাগ করা হয়। এর বাইরেও আর একটা ল্যান্ডফর্ম আছে, সেটা হচ্ছে হিলি রিজিয়ন। হিলি রিজিয়ন বা পর্বত। ঠিক আছে, হিলি মানে কি পাহাড়, হিলি মানে কি হবে পাহাড়। ঠিক আছে, তাহলে পাহাড়, পর্বত, মালভূমি এবং সমভূমি, এই হচ্ছে 4টা ভূমিরূপ। কিন্তু ব্রড হিসাবে যদি আমরা ভাবি তাহলে কিন্তু হয়তো 3টা, পর্বত, মালভূমি এবং সমভূমি। ওকে, তো এই ক্ষেত্রে দেখো প্রথমে আমরা জানবো পর্বত। আচ্ছা, তার আগে বলে দিচ্ছি আমাদের ভারত থেকেও একটা প্রশ্ন আসে যে ভারতে কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সবচেয়ে বেশি, পর্বত না মালভূমি না সমভূমি না পাহাড়। তো এই সিকোয়েন্সটা অবশ্যই তোমরা খাতাতে লিখে রাখবে। এটা আমাকে পুট করা হয়নি, তোমরা এটা পারলে একটু খাতাতে লিখে রাখো। ঠিক আছে, তো ভারতের ক্ষেত্রে বলে দিচ্ছি, ভারতের ক্ষেত্রে পর্বতের পরিমাণ কত, মালভূমির পরিমাণ কত, সমভূমি। মনে রাখবে ভারত হচ্ছে সমভূমির পরিমাণ সবচেয়ে বেশি আছে। ভারতের ক্ষেত্রে সমভূমি হচ্ছে 43%। ঠিক আছে, ভারতের সাপেক্ষে, গোটা পৃথিবীর সাপেক্ষে আমি কিন্তু এটা বলছি না। আচ্ছা, মালভূমি কত আছে ভারতে, 28% আছে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে পর্বত, পর্বত আছে কতটা, 11% আছে। আর পাহাড়, পাহাড় আছে ভারতে মোটামুটি 18%। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ভারতের ভূপ্রকৃতি যেটা আছে, সেই ভূপ্রকৃতির ভাগগুলো। তোমাদের পরীক্ষাতে এইভাবে আসে যে আচ্ছা ভারতে কোন ধরনের ভূমিরূপের পরিমাণ সবচেয়ে বেশি, তাহলে হবে সমভূমি। বা অনেক সময় অ্যারেঞ্জ করতে দেয়, বেশি থেকে আস্তে আস্তে কমের দিকে সাজাতে বললো, এই জিনিসগুলো ওলট পালট করে অপশনও দিল। তাহলে সেক্ষেত্রে প্রথমে সবচেয়ে বেশি হবে সমভূমি, তারপরে মালভূমি, তারপর কিন্তু পাহাড় হবে 18%, তারপর পর্বত কিন্তু হবে 11%। ওকে, তো এই হচ্ছে আমাদের ভারতের ক্ষেত্রে এই ভাগটা। আচ্ছা, পর্বত কাকে বলে একবার জেনে নিই। বলছে ভূপৃষ্ঠের উপর অবস্থিত, সমুদ্র তল থেকে প্রায় 1000 মিটারের বেশি উঁচু, একাধিক শৃঙ্গ বিশিষ্ট, বহুদূর বিস্তৃত, খাড়া ঢালযুক্ত, শিলাময় ভূভাগকেই বলছে পর্বত। তো পর্বত হতে গেলে শুধুমাত্র একটা জিনিস বললে হবে না, যে উঁচু শৃঙ্গ থাকলে যে পর্বত হবে তা কিন্তু না। কি বলছে দেখো, বলছে 1000 মিটারে বেশি উঁচু হতে হবে। সাধারণত পর্বত হতে গেলে 1000 মিটারে বেশি উঁচু হতে হবে, সেটা 5000 হতে পারে, 10,000 হতে পারে, বাট মিনিমাম 1000 মিটার হতে হবে, তার বেশি উঁচু হতে হবে। ঠিক আছে, আর কি হতে হবে, শৃঙ্গ থাকবে একাধিক। দেখা গেলো এরকম একটা উঁচু জায়গা আছে, এরকম একাধিক শৃঙ্গ আছে, এটা একটা শৃঙ্গ, এটা একটা শৃঙ্গ। শৃঙ্গটা কি, একটা পর্বতের সবচেয়ে উঁচু জায়গাগুলোকে বলা হয় শৃঙ্গ। ঠিক আছে, একটা পর্বতের যে সবচেয়ে উঁচু একটাই জায়গা থাকবে তা না, এরকম উঁচু উঁচু অনেকটাই জায়গা, অনেকগুলো জায়গা এরকম থাকতে পারে। তো সেগুলোকে আমরা কি বলবো, শৃঙ্গ বলবো। এটা দেখো, এটা এটা এটা, তার মধ্যে একটা সবচেয়ে বেশি উঁচু থাকে, সেটাকে বলা হয় সর্বোচ্চ শৃঙ্গ। যেমন হিমালয় পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, গোটা হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট, প্লাস পৃথিবীরও এটা কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। ওকে, তো একাধিক কি থাকবে না, শৃঙ্গ থাকবে, বহুদূর বিস্তৃত হবে। দেখো এখান থেকে আমি শুরু করলাম, এরকম করে অনেক দূর পর্যন্ত এটা বিস্তৃত থাকতে পারে। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা অনেক দূর পর্যন্ত এইভাবে বিস্তৃত আছে। ঠিক আছে, বিস্তৃত, খাড়া ঢাল হবে, শিলাময় হবে, সেই ভূভাগটাকে আমরা কি বলবো না পর্বত বলবো। ওকে, এইখানে দেখো পর্বতের সাথে আমাদের পাহাড় জিনিসটা কি সেটা আমরা জেনে রাখবো। বলছে সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 1000 মিটারের মধ্যে অবস্থিত ও অল্প দূর বিস্তৃত শিলাস্তূপকেই বলছে পাহাড়। ঠিক আছে, পর্বতেরই এটা একটু কম উঁচু হবে। পর্বত যেমন বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়, পাহাড় কিন্তু অল্প দূর পর্যন্ত বিস্তৃত হয়। এই রেঞ্জটাকে মনে রাখতে হবে তোমাদের। হ্যাঁ, 300 থেকে 1000 মিটারের মধ্যে কিন্তু এই তোমার হচ্ছে পাহাড় থাকে। ওকে, আর ভারতে পাহাড়ের পরিমাণ কত, ভারতে কিন্তু পাহাড়ের পরিমাণ 18%। ঠিক আছে, ভারতের ছোট ছোট অসংখ্য পাহাড় আছে। এরপর দেখো কি বলছে এখানে, বলছে উৎপত্তি আর গঠন অনুসারে পর্বতকে মোট আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে টোটাল ল্যান্ডফর্ম গোটা পৃথিবীতে 3 ধরনের, পর্বত, মালভূমি, সমভূমি। তো প্রথমে আমরা পর্বত সম্পর্কে পড়বো, পর্বত কাকে বলে পড়লাম। এখন পর্বত বলছে 4 প্রকার, ভঙ্গিল পর্বত, আগ্নেয় পর্বত, স্তূপ পর্বত, আর একটা হচ্ছে ক্ষয়জাত পর্বত। ঠিক আছে, তো এইগুলো থেকে আমরা কি জানবো, শুধুমাত্র সংজ্ঞা জানবো, আর কি জানতে হবে, উদাহরণগুলো জানতে হবে। পরীক্ষাতে আসলে কি আসবে বলতো, এই উদাহরণগুলোই পরীক্ষাতে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো প্রথমে চলে যাই আমরা ভঙ্গিল পর্বত। দেখো ভঙ্গিল শব্দের অর্থ হচ্ছে ভাঁজ। ঠিক আছে, মানে যে পর্বত ভাঁজ খেয়ে তৈরি হয় সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত। ভাঁজটা কি খায়, পাললিক শিলাস্তরে। ঠিক আছে, তো পাললিক শিলা সমুদ্রের তলদেশে
বা কোনো অগভীর জলাভূমির তলদেশে যখন জমা হয়, তারপরে বিভিন্ন কারণে প্লেট টেকটনিক কারণ আছে, মহীখাত তত্ত্ব আছে, তারপরে পাশাপাশি ভূভাগগুলো পরস্পরের কাছে আসে, আর মাঝখানে সঞ্চিত পলিরাশিতে ভাঁজ খেয়ে খেয়ে যে পর্বতটা তৈরি হয় সেটাকে বলা হয় ভঙ্গিল পর্বত। ঠিক আছে, এইভাবে ভঙ্গিল পর্বতগুলো তৈরি হয় ভাঁজ খেয়ে খেয়ে। ওকে, আচ্ছা, তাহলে ভঙ্গিল শব্দের অর্থ হচ্ছে ভাঁজ। মূলত গিরিজনী আলোড়নের ফলে সৃষ্ট প্রবল পার্শ্বচাপের প্রভাবে বিস্তৃত অঞ্চল জুড়ে কোমল পাললিক শিলা, এটা একটা ইম্পর্টেন্ট, যে ভঙ্গিল পর্বত তৈরি হয় কোন শিলা থেকে, মনে রাখবে পাললিক শিলা থেকে ভাঁজ পড়ে ধীরে ধীরে কিন্তু যে পর্বতটা তৈরি হয় তাকে বলা হয় ভঙ্গিল পর্বত। তো সংজ্ঞা হয়ে গেল ভঙ্গিল পর্বত পাললিক শিলা থেকে তৈরি হয়, পরীক্ষাতে আসবে এইভাবে। ঠিক আছে, কিন্তু এখানে আমাদের যেটা মেন জানতে হবে সেটা হচ্ছে উদাহরণ। ভঙ্গিল পর্বত উদাহরণ কি? ভারতের হচ্ছে হিমালয় পর্বত, ঠিক আছে, উত্তর আমেরিকার রকি পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত, আর ইউরোপের হচ্ছে আল্পস পর্বত। তো এই পর্বতগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিখ্যাত বিখ্যাত এক একটা ভঙ্গিল পর্বত উদাহরণ। প্রত্যেকটাই পাললিক শিলা ভাঁজ খেয়ে সেটা কিন্তু তৈরি হয়েছে। ঠিক আছে, ভারতে আর একটা ভঙ্গিল পর্বত আছে সেটা বলছি। তাহলে কি কি বললো? হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ এবং ইউরোপের আল্পস পর্বত। এটা কি প্রত্যেকটাই কিন্তু এক একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ। দেখো পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসতে পারে, যে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ পর্বতমালা। ঠিক আছে, হিমালয় কিন্তু পৃথিবীর উচ্চতম পর্বতমালা, বাট দীর্ঘতম পর্বতমালা যদি বলে আন্দিজ। আর আন্দিজ কোথায় আছে? উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা? আন্দিজ আছে কিন্তু দক্ষিণ আমেরিকাতে। ঠিক আছে, অর্থাৎ উত্তর আমেরিকার রকি এটা ভঙ্গিল পর্বত, দক্ষিণ আমেরিকার আন্দিজ এটাও কিন্তু একটা ভঙ্গিল পর্বত। ওকে, তো এই আন্দিজ পর্বতটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে দীর্ঘতম, দীর্ঘ মানে লম্বায় সবচেয়ে বড়। এর লেন্থ কত বলছে দেখো, প্রায় 7,000 কিলোমিটার কিন্তু এর লেন্থ। আর হিমালয়ের দৈর্ঘ্য কত? হিমালয়ের দৈর্ঘ্য কিন্তু প্রায় 2,400 কিলোমিটারের মতো দৈর্ঘ্য। ঠিক আছে, আর গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে 25 কিলোমিটার। ঠিক আছে, 2525 কিলোমিটারের মতো কিন্তু গঙ্গা নদীর দৈর্ঘ্য। ওকে, আচ্ছা, এর সাথে আর একটা শর্ট আছে দেখো, বলছে পৃথিবীর উচ্চতম পর্বতমালা, তাহলে কি হিমালয় পর্বতমালা। ঠিক আছে, হিমালয়ের দৈর্ঘ্য কত? 2400 কিলোমিটার। আর উচ্চতম শৃঙ্গ যেটা আছে মাউন্ট এভারেস্ট, তার উচ্চতা কত? 8,848.86 মিটার। ওকে, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত হচ্ছে আরাবল্লী। আরাবল্লী পর্বত কিন্তু একটা ভঙ্গিল পর্বত, এটাই নাকি গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। কিন্তু আরাবল্লী পর্বত এখন যদি আমরা গিয়ে দেখি, সেটা কিন্তু উঁচু আকারে ভঙ্গিল পর্বত আকারে নেই, সেটা ক্ষয় পেয়ে 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 বর্তমানে সেটা একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ হয়ে দাঁড়িয়েছে। ওকে, তো এই যে এরপরে স্তূপ পর্বত, ক্ষয়জাত পর্বত আছে না, ক্ষয়জাত পর্বতে কিন্তু আমরা ভঙ্গিল পর্বতটাকে পাবো। ভঙ্গিল পর্বত উৎপত্তিগতভাবে আরাবল্লী হচ্ছে উৎপত্তিগতভাবে একটা ভঙ্গিল পর্বত, কিন্তু বর্তমানে সেটা ক্ষয় পেয়ে পেয়ে কিসে পরিণত হয়েছে? একটা ক্ষয়জাত পর্বতে বা রেসিডুয়াল হিলসে পরিণত হয়েছে। ওকে, তাহলে এইগুলো কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। ওকে, এই ক্ষেত্রে বলে দিচ্ছি, দেখো আরাবল্লী সম্পর্কে একটু ডিটেলসে তোমাদের জানতে হবে। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু আরাবল্লী থেকে প্রশ্ন দিতে পারে। কেন? আরাবল্লী নিয়ে কিন্তু একটা বিতর্ক হয়েছিল, সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটা জাজমেন্ট দিয়েছিল যে নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত সেখান থেকে খনিজ দ্রব্য আহরণ করা যাবে। ঠিক আছে, এক কথায় আরাবল্লী পর্বতকে সংরক্ষণ করার জন্য একটা নির্দেশ কিন্তু জারি হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। তো ওই জন্য আরাবল্লী পর্বত সম্পর্কে আমাদের কিছু একটা জানা দরকার। বলছে ভারতে অবস্থিত, এটি একটি ক্ষয়প্রাপ্ত ভঙ্গিল পর্বতমালা, যার বয়স প্রায় 3.2 বিলিয়ন বছর বলে ধারণা করা হয়েছে। ঠিক আছে, এটি ভারতের প্রাচীনতম পর্বতমালা এবং পৃথিবীর বলছে সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত। বর্তমানে এটা একটা ভঙ্গিল পর্বতের উদাহরণ, কিন্তু বর্তমানে এটা একটা ক্ষয়জাত পর্বতের উদাহরণ। ঠিক আছে, এরপর চলো আগ্নেয় পর্বত। আমরা কি পড়ছি বলতো? আমরা পড়ছি পর্বতের শ্রেণীবিভাগ। একটা পেলাম ভঙ্গিল পর্বত, এরপর কি পাবো আমরা? আগ্নেয় পর্বত পাবো। ঠিক আছে, আচ্ছা, প্রবল ভূ আলোড়নের ফলে ভূগর্ভের উত্তপ্ত গলিত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল অংশ দিয়ে বা ফাটল দিয়ে বা ছিদ্র মুখ দিয়ে অথবা দুটি পাতের সংযোগ সীমানা দিয়ে বাইরে বেরিয়ে এসে লাভারূপে যদি সঞ্চিত হয়, তারপরে যে পর্বতটা তৈরি হয় তাকে কিন্তু বলা হয় আগ্নেয় পর্বত বা সঞ্চিত পর্বত বা সঞ্চয়জাত পর্বত। এক কথায় সহজ ভাষায় যদি বলি, যে ভূগর্ভ থেকে ম্যাগমা যখন ভূপৃষ্ঠের ফাটল বরাবর বা পাত সীমানা বরাবর বাইরে বেরিয়ে আসে, বাইরে বেরিয়ে এসে শঙ্কুর মতো যে পর্বতগুলো তৈরি করে, সেটাকে আমরা কি বলবো? আগ্নেয় পর্বত বা সঞ্চয়জাত পর্বত বলবো। সংজ্ঞা হয়ে গেল। মেন যেটা আমাদের মনে রাখতে হবে, উদাহরণ ভারতের হচ্ছে ব্যারেন, ভারতের তাহলে সঞ্চয়জাত পর্বতের উদাহরণ কি? ব্যারেন। আর কি আছে? নারকন্ডাম। ঠিক আছে,
তাহলে ভারতের এটা দুটো আগ্নেয়গিরি, এটাও একটা প্রশ্ন আছে, ভারতের আগ্নেয়গিরির নাম কি? তাহলে ভারতের দুটো আগ্নেয়গিরি আছে, একটা ব্যারেন আর একটা হচ্ছে নারকন্ডাম। কিন্তু এর মধ্যে ব্যারেনটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, তোমরা যারা খাতা নিয়ে বসেছো এগুলো একটু পারলে লিখে নিও। ঠিক আছে, তাহলে ভারতের একটা সক্রিয় আগ্নেয়গিরির নাম কি? ব্যারেন। আর নারকন্ডামটা কি? একটা সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, এটা একটু আগ্নেয়গিরি প্লাস আগ্নেয় পর্বতেরও উদাহরণ। ওকে, ইতালির ভিসুভিয়াস এটা একটা আগ্নেয়গিরি প্লাস আগ্নেয় পর্বত। হাওয়াই দ্বীপের মৌনা লোয়া এগুলোও কিন্তু এক একটা আগ্নেয় পর্বতের উদাহরণ বা আগ্নেয়গিরির উদাহরণ। ঠিক আছে, এরপর চলো ক্ষয়জাত পর্বত বা অবশিষ্ট পর্বত। কি বলছে দেখো, বিভিন্ন ধরো একটা এরকম পর্বত আছে, এরকম পর্বত ছিল, এখান দিয়ে নদী প্রবাহিত হয়েছে, হিমবাহ প্রবাহিত হয়েছে, বায়ু প্রবাহিত হয়েছে, তখন সেটা ক্ষয় পেয়ে পেয়ে কি অনেকটা তার উচ্চতাটা হ্রাস পেয়েছে। দেখো এটা কিন্তু অনেকটা উঁচু এরকম ছিল, ক্ষয় পেয়ে পেয়ে কিন্তু এটা অনেকটা নিচু হয়ে গেছে। ওকে, তো এটা কোন কোন শক্তি দ্বারা হয়? একটা নদী, একটা বায়ু, আর একটা হচ্ছে হিমবাহ দ্বারা কিন্তু এটা হয়ে থাকে। ওকে, ওইগুলোকে বলছে দেখো অবশিষ্ট পর্বত বা অবশিষ্ট পাহাড়। উদাহরণটা ইম্পর্টেন্ট, দেখো একটু আগে বললাম আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বত হচ্ছে গঠনগতভাবে বা উৎপত্তিগতভাবে এটা একটা ভঙ্গিল পর্বত, কিন্তু বর্তমানে এটা একটা, আমরা চোখ দিয়ে যদি দেখি তাহলে কি মনে হবে? এটা যদি দেখি তাহলে মনে হবে এটা কিন্তু একটা এই ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত। ভারতের নীলগিরি, আমেরিকা যুক্তরাষ্ট্রের অ্যাপালিশিয়ান, আর হচ্ছে ইউরাল পর্বত। মনে রাখবে ইউরাল পর্বত এশিয়া এবং আফ্রিকার মাঝে কিন্তু সীমা, এশিয়া এবং ইউরোপের মাঝে কিন্তু সীমানা নির্দেশ করেছে এই ইউরাল পর্বত শ্রেণী। ওকে, আচ্ছা, পর্বতের মধ্যে আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে স্তূপ পর্বত। ঠিক আছে, তাহলে আমাদের পর্বত কয় প্রকার পেলাম? 4 প্রকার। এই লাস্টেরটা কি আছে দেখো, স্তূপ পর্বত। কি বলছে দেখো, বলছে প্রসারণ বলের প্রভাবে সৃষ্ট দুটি সমান্তরাল চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ মহীভাবক আলোড়নের ফলে উপরে উঠে অথবা চ্যুতির মধ্যবর্তী অংশ বা পার্শ্ববর্তী অংশ বসে গেলে অপর অংশ খাড়া থেকে যে পর্বত গঠন করে তাকে বলছি স্তূপ পর্বত। মোট কথা ধরো এরকম একটা জায়গা ছিল, এরকম একটা ভূমিরূপ ছিল, কোনো কারণে মাঝ বরাবর এরকম ফেটে গেল, ফেটে যাওয়ার ফলে কি হলো, এই অংশ আর এই অংশটা যদি কোনো কারণে বসে যায় তাহলে এই মাঝের অংশটা কি এরকম উঁচু মনে হবে, এই উঁচুটাকে বলছে স্তূপ পর্বত। ঠিক আছে, তো এই যে উঁচু হলো বা নিচে নামলো, এটা হচ্ছে মহীবাহক আলোড়নের ভয়। মহীবাহক আলোড়ন হচ্ছে সেই আলোড়ন যেটা পৃথিবীর ব্যাসার্ধ বরাবর চালিত হয় এবং উল্লম্বভাবে উত্থান এবং পতন হয়, হয় উপর দিকে উঠবে নয়তো নিচের দিকে নামবে। তার ফলে কি হয়, কোনো একটা ভূমিরূপের উত্থান হয় অথবা নিচের দিকে বসে যায়। বাট উঠে গেলে সেটা কি হয় বলতো, এটা হচ্ছে, এটা যদি উঠে যায় তাহলে হবে স্তূপ পর্বত। আবার অনেক সময় এই দুটো যদি বসে যায় তাও এটা উঠে যাওয়া মনে হবে, উপরে উঠে যাওয়া মনে হবে, সেটা কিন্তু আমরা বলবো স্তূপ পর্বত। ওকে, তো এইগুলো হচ্ছে সংজ্ঞা, কিন্তু পরীক্ষাতে যেটা আসবে সেটা হচ্ছে উদাহরণগুলো। ভারতে হচ্ছে সাতপুরা আর বিন্ধ্য পর্বত, এটা কিন্তু একটা স্তূপ পর্বতের উদাহরণ। জার্মানির কি আছে, ব্ল্যাক ফরেস্ট, এটা কিন্তু একটা স্তূপ পর্বতের উদাহরণ। ফ্রান্সের ভোজ, এটা কিন্তু একটা স্তূপ পর্বতের উদাহরণ। পরীক্ষাতে দিয়ে দিবে এরকম যে নিচের কোনটা স্তূপ পর্বতের উদাহরণ, আর আগের উদাহরণগুলো থেকেও দিবে, এখান থেকেও দেবে। এগুলো কিন্তু উদাহরণই বেশিরভাগ আসতে পারে, তোমরা কিন্তু মনে রাখবে। এরপর চলো মালভূমি। তাহলে ল্যান্ডফর্ম 3 প্রকার ছিল, পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত হয়ে গেল আবার 4 প্রকার, সেটা উদাহরণ সংজ্ঞা আলোচনা করলাম। এখন হচ্ছে মালভূমি। ঠিক আছে, তো মালভূমির ক্ষেত্রে কি বলছে দেখো, সাধারণত সমুদ্র তল থেকে 300 মিটারের অধিক উচ্চতা সম্পন্ন, 300 মিটারের উঁচু হবে, 300 মিটারের কিন্তু কম হবে না। ঠিক আছে, 300 মিটারের অধিক উচ্চতা সম্পন্ন, চারপাশে খাড়া ঢালযুক্ত এবং তরঙ্গায়িত উপরিভাগ বিশিষ্ট উচ্চভূমিকে বলছে মালভূমি। ঠিক আছে, তার মানে 300 মিটারের বেশি উঁচু হবে এবং চারপাশে খাড়া ঢাল বিশিষ্ট, কিন্তু উপরের অংশটা প্রায় তরঙ্গায়িত হবে বা প্রায় সমতল মতো হবে, তো সেটাকে বলবো আমরা মালভূমি। মালভূমির উপরিভাগ সমতল হয়, মৃদু ঢেউ খেলানো হয় এবং চারপাশ কি হয় বলতো, চারপাশে এরকম খাড়া ঢাল হয়, অনেকটা দেখতে কিরকম বলতো, টেবিলের মতো, তাই না? কিন্তু অনেকটা দেখতে টেবিলের মতো, তাই এটাকে কি বলা হয় বলতো, টেবিল ল্যান্ডও বলা হয়। তাহলে কার অপর নাম টেবিল ল্যান্ড? মালভূমির হচ্ছে অপর নাম টেবিল ল্যান্ড। আর ভারতে মালভূমির পরিমাণ কত পার্সেন্ট, একটু আগে বললাম, ভারতে কিন্তু এই মালভূমির পরিমাণ কিন্তু 28%। ঠিক আছে, কত পার্সেন্ট না 28%। আর পর্বত কত ছিল, পর্বত ছিল তোমার হচ্ছে 11%। মনে থাকবে পর্বত ছিল 11%, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আর সমভূমি কত ছিল, সমভূমি ছিল কিন্তু 43%। ওকে, এটা কিন্তু আমি তোমাদের লিখে নিতে বলেছি, লিখে নিও খাতাতে। আর একটা ছিল হিল, হিল বা পাহাড়, পাহাড় কত পার্সেন্ট ভারতে, পাহাড় হচ্ছে 18%। ওকে, এটা কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আসে, আমি যখন ভারতের ভূগোল করাবো তখন এটা আলোচনা করব। আচ্ছা, এখানে কিছু ইনফরমেশন আছে দেখো, বলছে পামির মালভূমি পৃথিবীর উচ্চতম মালভূমি, পরীক্ষাতে আসতেই পারে বা আসে এটা, যে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি, উত্তর হবে পামির মালভূমি। ওকে, আচ্ছা, তিব্বত মালভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মালভূমি, তাহলে পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম কি, তিব্বত মালভূমি। লাদাখ মালভূমি হচ্ছে ভারতের উচ্চতম মালভূমি। ঠিক আছে, তাহলে ভারতের উচ্চতম মালভূমির নাম কি, লাদাখ মালভূমি। ওকে, মালভূমি প্রধানত আবার 4 প্রকার, একটা পর্বত বেষ্টিত আছে, তাহলে মালভূমি কয় প্রকার পাবো, 4 প্রকার। একটু আগে পেলাম
পর্বত পেলাম 4 প্রকার, বাট মালভূমির ক্ষেত্রে মালভূমি কিন্তু 4 প্রকারে আমরা জানবো। প্রথম যেটা আছে দেখো পর্বত বেষ্টিত মালভূমি। ওকে, পর্বত বেষ্টিত মালভূমিটা কি দেখো, বলছে যেসব মালভূমির প্রায় সব দিকেই পর্বত দ্বারা বেষ্টিত তাদেরকে বলা হয় পর্বত বেষ্টিত মালভূমি। চারদিকে উঁচু উঁচু পর্বত আছে আর মাঝখানটা মালভূমি আছে, সেটাকে আমরা বলবো পর্বত বেষ্টিত মালভূমি। ওকে, আচ্ছা উদাহরণটা দেখো কি বলছে, পামির মালভূমি, তিব্বত মালভূমি প্রভৃতি কিন্তু পর্বত বেষ্টিত মালভূমির উদাহরণ। ওকে, বলছে মধ্য এশিয়ার তাজিকিস্তান রাষ্ট্রে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির অবস্থিত। এর গড় উচ্চতা 5000 মিটারের বেশি। ঠিক আছে, তাহলে পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কি? পামির মালভূমি। ঠিক আছে, আচ্ছা পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হওয়ায় পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। তাহলে পৃথিবীর ছাদ কাকে বলা হয়? না, এই পামির মালভূমিকে বলা হয় পৃথিবীর ছাদ। পামির মালভূমিতে এশিয়ার প্রধান প্রধান পর্বতগুলি মিলিত হয়েছে, তাই পামির মালভূমি অঞ্চলকে পামির গ্রন্থি বলা হয়। ঠিক আছে, এটা উঁচু একটা জায়গা, এখান থেকে বিভিন্ন পর্বত কিন্তু বিভিন্ন দিকে এরকম ভাবে ছড়িয়ে চলে গেছে, তাই পামির মালভূমিকে একটা পামির গ্রন্থিও বলা হয়। ঠিক আছে, আর পামির মালভূমি এতটা উঁচুতে অবস্থিত, একে বলা হয় পৃথিবীর ছাদ। ওকে, আচ্ছা এরপর চলো, তাহলে পর্বত বেষ্টিত মালভূমি গেল। এরপর আছে দেখো লাভা মালভূমি। বলছি একে সঞ্চয়জাত মালভূমি বলা হয়। ঠিক আছে, অনেক সময় কি হয় বলতো, বিদার অগ্নুৎপাতের ফলে ভূগর্ভ থেকে ম্যাগমা বাইরে বেরিয়ে এসে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে যায় এবং অনেকটা মালভূমির মতো ধারণ করে। ঠিক আছে, মানে উপরিভাগটা সমতল, দুই সাইড হচ্ছে বা চার সাইড হচ্ছে টেবিলের মতো খাড়া হয়, উচ্চতাটা খুব বেশি হয় না, সেটাকে আমরা কি বলবো? এই লাভা মালভূমি বলবো। উদাহরণটা জানতে হবে, ভারত হচ্ছে ডেকান ট্রাপ একটা লাভা মালভূমির উদাহরণ, আফ্রিকার ইথিওপিয়া মালভূমি কিন্তু একটা লাভা মালভূমির উদাহরণ। এরপর চলো ব্যবিচ্ছিন্ন মালভূমি, যেটা পরীক্ষাতে আসে। ঠিক আছে, ব্যবিচ্ছিন্ন মালভূমি মানে কি বলতো, এরকম একটা মালভূমি ছিল, তার উপর দিয়ে এরকম নদী প্রবাহিত হয়েছে, প্রবাহিত হয়ে সেটাকে ডাইসেক্টেড করে দিয়েছে, ক্ষয় করে করে একদম কেটে কেটে দিয়েছে। ঠিক আছে, আলাদা আলাদা হয়েছে, ডাইসেক্টেড হয়ে গেছে, সেটাকে আমরা বলবো ব্যবিচ্ছিন্ন মালভূমি। এটার উদাহরণটা ভীষণ মনে রাখবে, ইম্পর্টেন্ট। ছোটনাগপুর মালভূমি একটা ব্যবিচ্ছিন্ন মালভূমি, কর্ণাটক মালভূমির মালনাদ অঞ্চল একটা ব্যবিচ্ছিন্ন মালভূমি, এবং মধ্য ভারতের বুন্দেলখণ্ড বাগেলখণ্ডও কিন্তু এই ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। ঠিক আছে, এমনকি তোমাদের এটাও আসে যে মেঘালয়ের মালভূমিটাও কিন্তু একটা ব্যবিচ্ছিন্ন মালভূমির উদাহরণ। এরপর ছিল মহাদেশীয় মালভূমি বা শিল্ড মালভূমি। তাহলে মালভূমি কত প্রকার পেলাম? 4 প্রকার। তার মধ্যে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে মহাদেশীয় বা এটাকে বলছে শিল্ড মালভূমি। বলছে বিস্তীর্ণ মহাবিশ্বের অংশ জুড়ে প্রাচীন শিলায় গঠিত মালভূমিকে বলছে মহাদেশীয় মালভূমি। তো পৃথিবী তৈরি হওয়ার পরে কিছু কিছু প্রাচীন শিলাখণ্ড এমনভাবে অবস্থান করছে, সেটা অনেকটা মালভূমির মতো বৈশিষ্ট্য অবলম্বন করছে, সেগুলোকে আমরা বলবো কি? ওই প্রাচীন ভূখণ্ড দ্বারা গঠিত মালভূমিকে বলবো শিল্ড মালভূমি। ওকে, এটার উদাহরণটাও কিন্তু পরীক্ষাতে অনেক সময় জিজ্ঞাসা করতে পারে তোমাদের টেটের পরীক্ষাতে। ওকে, কি বলছে দেখো, একটা আরবের মালভূমি, ঠিক আছে, সেটা হচ্ছে কিন্তু একটা ওই শিল্ড মালভূমি, আফ্রিকান মালভূমি, ব্রাজিল মালভূমি, পশ্চিম অস্ট্রেলিয়া মালভূমি, আর এই যে কানাডিয়ান শিল্ড যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর একটা হচ্ছে সাইবেরিয়ান মালভূমি, বাল্টিক মালভূমি। ঠিক আছে, এগুলো কিন্তু প্রত্যেকটাই কি বলতো, শিল্ড মালভূমির উদাহরণ। ওকে, তাহলে আমরা কি কি পড়লাম, আমরা কি পড়ছি, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে বা আমাদের ইউনিটটার নাম হচ্ছে ল্যান্ডফর্মস অফ দ্য ওয়ার্ল্ড। এখানে 3টা জিনিস পড়বো, পর্বত, মালভূমি, সমভূমি। পর্বত পড়লাম, পর্বতের 4টা টাইপস পড়লাম, তার উদাহরণ পড়লাম। মালভূমি পড়লাম, তার 4টা টাইপস পড়লাম, উদাহরণ পড়লাম। এখন যেটা পড়বো সেটা হচ্ছে সমভূমি। ওকে, সমভূমির সংজ্ঞায় কি বলেছে দেখো, বলছে সমুদ্র পৃষ্ঠের একই সমতলে, সমুদ্র পৃষ্ঠ থেকে সামান্য উঁচু হবে বা প্রায় সমতলে হবে, ঠিক আছে, বা সামান্য উঁচুতে হবে, 300 মিটারের মধ্যে থাকবে অবস্থিত বিস্তীর্ণ সমতল স্থলভাগটাকে কি বলবো আমরা? না, সমভূমি বলবো। ঠিক আছে, তাহলে সমুদ্রের তল থেকে মাত্র অল্প একটু উঁচু হবে এবং এই উচ্চতাটা কত? 300 মিটারের মধ্যে হবে এবং প্রায় সমতল বা হালকা একটু ঢেউ খেলানো হতে পারে, সেটাকে আমরা বলবো সমভূমি। ওকে, উৎপত্তি গঠন অনুসারে সমভূমি কিন্তু 3 প্রকারের হয়, একটা ভূগাঠনিক সমভূমি, একটা ক্ষয়জাত সমভূমি, আর একটা সঞ্চয়জাত সমভূমি। তাহলে সমভূমিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? জেনারেলি প্রথমে 3 ভাগে ভাগ করা হয়েছে। ভূগাঠনিক বলছে যেমন তুরানের নিম্নভূমি, রাশিয়ার উচ্চভূমি, এগুলো কিন্তু ভূগাঠনিক সমভূমির উদাহরণ। ক্ষয়জাত কোনগুলো বলেছে দেখো, সেরকম উদাহরণ নাই। সঞ্চয়জাত সমভূমি কি? এটি মূলত 10 প্রকার। এই 10 প্রকারটা তোমাদের একটু করে জানতে হবে। সঞ্চয়ের ফলে তৈরি হয় 10 প্রকার সমভূমি। একটা বলছে পাদদেশীয় সমভূমি বা পিডমন্ট সমভূমি, যেমন হিমালয়ের পাদদেশে অবস্থিত তরাই আর ডুয়ার্স। তাহলে তরাই ডুয়ার্সের যে সমভূমিটা, সেটা কিন্তু একটা পাদদেশীয় সমভূমি বা পিডমন্ট সমভূমি। পিডমন্ট মানে হচ্ছে পাহাড়ের পাদদেশ। ঠিক আছে, এটাকে এইভাবে মনে রাখতে হবে। প্লাবন সমভূমি কি? যেখানে বন্যা হয়, বন্যার ফলে পলি জমে তৈরি হয়, সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, এটা কিন্তু একটা প্লাবন সমভূমির উদাহরণ।
বদ্বীপ সমভূমি কোনটা? যেমন গঙ্গার মোহনায় অবস্থিত বদ্বীপটি হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। পলিগঠিত সমভূমি কোনটা? সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র সমভূমি, এটা হচ্ছে পলিগঠিত। পলিগঠিত এবং প্লাবন দুটো প্রায় একই ধরনের, পলিজমে তৈরি হয়, আর প্লাবনের ফলেও কিন্তু পলিজমেই তৈরি হয়। এরপর উপকূলীয় সমভূমি আছে, হ্রদ সমভূমি আছে, মরু সমভূমি বা বাজাদার সমভূমি আছে, লাভা সমভূমি, হিমবাহ সমভূমি, এবং লাস্টে আছে দেখো 10 নম্বরে লোয়েস সমভূমি। এই লোয়েস সমভূমি দিয়ে কিন্তু একটা উদাহরণ তোমাদেরকে দিতে পারে। ঠিক আছে, দেখবে এই লোয়েস সমভূমির উদাহরণটা কি হয়, যে গোবি মরুভূমি আছে, সেই গোবি মরুভূমি থেকে লোয়েস উড়ে গিয়ে চীনের হোয়াংহো নদীর অববাহিকাতে একটা বিশাল বড় সমভূমি তৈরি করেছে। সেই সমভূমিটার নাম কি হবে? লোয়েস সমভূমি। ওকে, তাহলে তোমাদের ছোট্ট একটা ভিডিও ছিল, যেটা আপার প্রাইমারি টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। আপার প্রাইমারিতে সোশ্যাল স্টাডিজ থাকে, সেখান থেকে কিন্তু এরকম 30টা ইতিহাস থেকে প্রশ্ন থাকে এবং 30টা ভূগোল থেকে প্রশ্ন থাকে। মানে এক কথায় সোশ্যাল স্টাডিজ থেকে টোটাল 60 নম্বর কোশ্চেন থাকে, তার মধ্যে ভূগোল থেকে কিন্তু 30টার আশেপাশে প্রশ্ন তোমাদের থাকে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটু কমেন্ট বা লাইক করতে পারো। ধন্যবাদ সবাইকে।